হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। তাহলে আগের দিন আমরা বোর কমপ্লিট করেছিলাম। বোরের লিমিটেশনসে কি দেখেছিলাম যে আমাদের যে স্পেকট্রাটা হচ্ছিল তাতে ফাইন স্পেকট্রাটা এক্সপ্লেন করা যাচ্ছিল না, তাই না? কত সালে বোর এই সমস্ত কাজ করেছিলেন? 1913। তাহলে এই ফাইন স্পেকট্রাটা নিয়ে নিশ্চয়ই আবার কাজ হচ্ছিল 1915 সালে। 1915 সালে, ঠিক আছে, সামারফিল্ড এই ফাইন লাইন স্পেকট্রাটা নিয়ে যখন কথা বলছিলেন তখন তিনি বোরের থিওরিটাকে মডিফাই করলেন। সামারফিল্ড মডিফিকেশন অফ বোরস থিওরি হিসাবে পড়ব। ওকে, বোর বলেছিলেন কি না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। এটাই তো বলেছিলেন বোর। এটা কার কথা? না, বোরের কথা, তাই তো। ইলেকট্রনগুলো একটা সার্কুলার পাথে ঘুরে বেড়াবে, যেটাকে তিনি স্টেশনারি এনার্জি স্টেট বলেছিলেন। সামারফিল্ড যখন এই এক্সপ্লেনেশনটা করতে যাচ্ছেন, মানে ওই স্পেকট্রাল এক্সপ্লেনেশনটা, ফাইন লাইন স্পেকট্রাল এক্সপ্লেনেশনটা করতে যাচ্ছেন, তখন তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, এই যে সার্কুলার পাথে ঘুরবে এই কথাটা সত্যি কথা, একদম ঠিক কথা, কিন্তু এখানে সমস্ত অরবিটগুলোই যে সার্কুলার হবে তা কিন্তু নয়। কিছু অরবিট পাওয়া যায় যেগুলো ইলিপ্টিক্যাল পাথে ঘুরে বেড়ায়, উপবৃত্তাকার পাথে ঘুরে বেড়ায়, ঠিক আছে। অর্থাৎ এখানে নিউক্লিয়াসটা থাকবে একদম কেন্দ্রে, মানে বোর বলেছিলেন যে নিউক্লিয়াস থাকছে একেবারে কেন্দ্রে, কেন্দ্রকে মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরবে সার্কুলার পাথে। কিন্তু সামারফিল্ড বলছেন যে সব ক্ষেত্রে যে এটা হবে তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা হয় না। কিরকম হয় তাহলে? না, নিউক্লিয়াসটা তখন চলে যায় কোনো একটা ফোকাসে। ফোকাই হয় তো ইলিপস, তো জানো ইক্লিপস পথ কি এইরকম, ঠিক আছে। তো এটার দুটো ফোকাস থাকে, তো এটা একটা ফোকাই আর এটা একটা ফোকাই, তাই না? নাভি, বাংলাতে নাভি বলছি। তো এই দুটো নাভির যে কোনো একটা নাভিতে নিউক্লিয়াসটা চলে যাবে, সাপোজ এখানে চলে যাবে। ওকে, তাহলে সমস্ত এটা আমরা জানি যে ইক্লিপস যদি হয় তাহলে এখানে এটা হচ্ছে গিয়ে মেজর এক্সিস, এটা হচ্ছে গিয়ে মাইনর এক্সিস, আমরা এগুলো পড়েছি, তাই তো। তো এখানে দেখো, মনে করো এটা হচ্ছে গিয়ে আমার নিউক্লিয়াস, তাহলে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াবে। এটা কে বললেন? সামারফিল্ড বলছেন। কত সালে? না, 1915 সালে, ঠিক আছে। মাত্র 1913, মানে 2 বছরের মধ্যেই এই ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে। তাহলে এই ইলেকট্রনটা যখন ঘুরবে, এইভাবে যখন ঘুরবে, মনে করো এই নিউক্লিয়াসটা থেকে ইলেকট্রনটার ডিস্টেন্স হচ্ছে গিয়ে আর, ওকে, এবং এই নিউক্লিয়াস, আমার আঁকাটা একটু গন্ডগোল হয়েছে, আচ্ছা সাপোজ এরকম, এবং নিউক্লিয়াসের সাথে এটা তো আমাদের এটা যদি মেজর এক্সিস হয়, হাফ মেজর এক্সিস হয়, তাহলে এটা পুরোটাই মেজর এক্সিস, তাই না? তাহলে এইটাকে আমি এ নাম দিচ্ছি আর এটাকে বলছি বি, ক্লিয়ার? মানে এটার এই সেন্টারটার থেকে, মানে এই যে এটা মেজর এক্সিস, হাফ অফ মেজর এক্সিসকে আমি বলছি এ এন্ড হাফ অফ মাইনর এক্সিসকে বলছি বি, ক্লিয়ার? তাহলে দেখো, যখন নিউক্লিয়াস মানে বৃত্তাকার কক্ষপথ ছিল, যখন সেটা সার্কুলার পাথ ছিল, তখন এই রেডিয়াসটা ফিক্সড ছিল, তাই না? এখানে যা রেডিয়াস, এখানে রেডিয়াসটা সেম, এখানে রেডিয়াসটা সেম, এখানে সেম, এর প্রত্যেকটা জায়গায় আরটা ফিক্সড ছিল। এখানে কি আরটা ফিক্সড থাকবে? নিউক্লিয়াস থেকে যখন এখানে ইলেকট্রনটা যাচ্ছে তখন দেখো ডিস্টেন্সটা অনেক বেশি, ইলেকট্রনটা যখন এখানে আসছে তখন ডিস্টেন্সটা একটু কম হয়ে গেল, তাই না? এখান থেকে ডিস্টেন্সটা কম হয়ে গেল। ইলেকট্রনটা যখন এখানে চলে আসবে তখন ডিস্টেন্সটা আরো কম হয়ে যাবে। মনে করো সাপোজ ইলেকট্রনটা এখানে আছে, তখন যা ডিস্টেন্স, ইলেকট্রনটা যদি এখানে থাকে ডিস্টেন্সটা কি হচ্ছে? ক্রমশ কমছে, তাই না? ইলেকট্রনটা যত এইভাবে ঘুরছে আস্তে 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 ডিস্টেন্সটা কমতে 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 দেখো এখানটাতে একদম মিনিমাম ডিস্টেন্সে চলে আসছে ইলেকট্রনটা। তারপর আবার যখন এদিকে আসছে আস্তে আস্তে বাড়তে 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 আবার এখানে মিনিমাম ডিস্টেন্স, আবার এরকম করে বাড়তে 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 বাড়তে, এইভাবে তো মানে ক্রমাগত তার লেন্থটা, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে লেন্থটা সেটা ক্রমশ চেঞ্জ হচ্ছে। কিন্তু যখন বৃত্ত ছিল তখন কিন্তু লেন্থটা চেঞ্জ হয়নি, রেডিয়াসটা সবসময় ফিক্সড ছিল। এখানে কি চেঞ্জ হচ্ছিল? এখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছিল। মনে করো এটার রেসপেক্টে যদি আমি অ্যাঙ্গেল বিচার করছিলাম, ইলেকট্রনটা যখন এখানে ছিল অ্যাঙ্গেলটা মনে করো ফাই, এখানে যা ফাই অ্যাঙ্গেল ছিল এখানে অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছিল। আবার এখানে যখন ইলেকট্রনটা এলো অ্যাঙ্গেলটা আরো বাড়লো, এখানে যখন এলো তখন অ্যাঙ্গেলটা আরো বাড়লো, এরকম করে 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 ঘুরছিল। আর এখানে তো অ্যাঙ্গেলও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এই অ্যাঙ্গেলটা সাপোজ ফাই,
তাহলে এখানেও তো অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে চেঞ্জ হওয়ার ফ্যাক্টর কি ছিল, এখানে আর আর ফাই এই দুটোর মধ্যে আরটা ছিল ফিক্সড আর ফাইটা ছিল, ফাইটা চেঞ্জ হচ্ছিল তাই না, এইটা চেঞ্জ হচ্ছিল, কোনটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছিল, আর এখানে দুটোই চেঞ্জ হচ্ছে, রেডিয়াল ডিস্টেন্সটাও চেঞ্জ হচ্ছে অ্যান্ড অ্যাঙ্গেলটাও চেঞ্জ হচ্ছে, মানে অ্যাঙ্গেলটাও চেঞ্জ হচ্ছে রেডিয়াসটাও চেঞ্জ হচ্ছে। সামারফিল্ড এটাকেই মডিফাই করলেন, তিনি বললেন যে হ্যাঁ সার্কুলার পাথ অবশ্যই থাকে, কিন্তু সব পাথ সার্কুলার নয়, কিছু কিছু পাথ আছে যেগুলো ইক্লিপস। সেটা কিভাবে হয় দেখো, এই যে কথাটা উনি বললেন এটাকে এক্সপ্লেন করার জন্য উনি দুটো কোয়ান্টাম রেস্ট্রিকশনের কথা বললেন। কি 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 বলছেন দেখো, এখানে যখন বৃত্ত, এটার সাথে কম্পেয়ার করে পড়ো বুঝতে সুবিধা হবে। এখানে তিনি কি বলছেন, এখানে বলছেন যখন বৃত্তাকার অবস্থায় ঘুরছে তখন তার যা কৌণিক ভরবেগ mvr ইজ ইকুয়াল টু কি ছিল nh/2π, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু ছিল nh/2π, তাই না। এখানে উনি বলছেন যে অ্যাঙ্গুলার মোমেন্টামকে তিনি পি ফাই দিয়ে ডিনোট করছেন, ফাইটা তো অ্যাঙ্গেল, তার মানে দেখো মোমেন্টামকে আমরা পি দিয়ে ডিনোট করব, ওকে, মোমেন্টামকে আমরা পি দিয়ে ডিনোট করব, এখানে mvr কে আমি বলতেই পারি যে পি ইজ ইকুয়াল টু mvr এক্ষেত্রে, ওকে। এখানে তাহলে বলছি পি ফাই ইনটু ডি ফাই, ডি ফাই কথাটার মানে কি, আমরা ডেরিভেটিভ পড়েছি তো, ডেরিভেটিভ আমরা দেখেছি ডি ফাই মানে হচ্ছে এই যে অ্যাঙ্গেলটার এটা স্মলেস্ট চেঞ্জ, মানে মনে করো এখানে যদি অ্যাঙ্গেলটা ফাই হয় ঠিক তার এই পজিশনটাতে যদি এখান থেকে শিফট করে এই জায়গাটাতে আসে তাহলে তো অ্যাঙ্গেলটা কিছুটা চেঞ্জ হবে, এরকম ভাবে করলাম অ্যাঙ্গেলটা তো কিছুটা চেঞ্জ হলো, এই যে চেঞ্জটা এটাকে আমরা বলছি ডি ফাই, ওকে। তাহলে পি ফাই ডি ফাই এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ক্লোজ ইন্টিগ্রেশন করব, ঠিক আছে, ক্লোজ ইন্টিগ্রেশনকে আমরা এইভাবে লিখবো, ক্লোজ ইন্টিগ্রেশন তোমরা যখন ম্যাথ করবে তখন এগুলো দেখবে, ঠিক আছে। তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন পি ফাই ডি ফাই ইজ ইকুয়াল টু দেখা যায় কে ইন্টু এইচ, ওকে। তাহলে এখানে কে ইন্টু এইচ কথাটার মানে কি, এইচ তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর কে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার অর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ওকে, অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার অর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। তাহলে কে কে আমরা বলছি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ওকে। আরেকটা রেস্ট্রিকশন কি বললেন, কোয়ান্টাম রেস্ট্রিকশন বললাম দুটো, দুটো কোথা থেকে এলো, একটা তো অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে তার জন্য, আরেকটা কি চেঞ্জ হচ্ছে না রেডিয়াস চেঞ্জ হচ্ছে, তাহলে তার জন্য, তাহলে কি হবে ওই সেম ক্লোজ ইন্টিগ্রাল পি আর ডি আর ইজ ইকুয়াল টু হচ্ছে এন আর ইন্টু এইচ, এখানে পি আরটা হচ্ছে আর এর রেসপেক্টে মানে রেডিয়াসের রেসপেক্টে তার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর ডি আরটা কি, এখানে অ্যাঙ্গেল চেঞ্জ যখন হচ্ছিল তখন ডি ফাই বলছিলাম, এখানে রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে, এই যে এখান থেকে যদি এখানে আসে তাহলে রেডিয়াসটা একটু চেঞ্জ হয়ে গেল না, এখানটার যা রেডিয়াস তার তুলনায় এই রেডিয়াসটা তো একটু কম, ডিফারেন্স কতটা, এই অংশটা, তাই না, একদম এই সূক্ষ্ম অংশটার ডিফারেন্স, এইটাকে আমরা ডি আর দিয়ে ডিনোট করছি, তাহলে তার যখন ইন্টিগ্রেশন করব তখন লিখবো ক্লোজ ইন্টিগ্রেশন পি আর ডি আর ইজ ইকুয়াল টু এন আর ইন্টু এইচ, ক্লিয়ার। আমরা কি করছি, সামারফিল্ড, সামারফিল্ড কি বলছেন যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো যে ঘুরছে এই পাথটা সার্কুলার অবশ্যই, কিন্তু সমস্ত পাথ সার্কুলার নয়, কখনো কখনো ইক্লিপস পাথ আমরা পেতে পারি, এই ইক্লিপসটা নিয়েই আমরা কথা বলছি, উপবৃত্তটা নিয়েই আমরা এখন কথা বলছি। যখন বৃত্ত ছিল, যখন সার্কুলার পাথ ছিল তখন সেখানে চেঞ্জ হচ্ছিল একটাই মাত্র ফ্যাক্টর, সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল, আর এখানে দুটো ফ্যাক্টর চেঞ্জ হচ্ছে, কি কি, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে কি অ্যাঙ্গেল। তাহলে রেডিয়াসের ক্ষেত্রে আমরা একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার করছি, আর অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, ওকে। তাহলে আমরা এই দুটো কোয়ান্টাম রেস্ট্রিকশন উনি দিলেন, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, কেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তাহলে এন আরটা কি, এন আরটা হচ্ছে রেডিয়াল কোয়ান্টাম নাম্বার, ওকে, রেডিয়াল কোয়ান্টাম নাম্বার, ক্লিয়ার হয়েছে। তাহলে কে এর সাথে এন আর এর রিলেশনটা কি, কে এর সাথে এন আর এর রিলেশনটা হচ্ছে কে প্লাস এন আর ইজ ইকুয়াল টু এন, দেখো আমরা এনটাকে তো চিনি, এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে এন এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 4 এবং করে ডট ডট করে কত দূর যাবে, 7 পর্যন্ত যাবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে কোনগুলো, ওই স্টেশনারি এনার্জি স্টেট বা অরবিট গুলো,
কে এল এম এন ও পি কিউ, তাই না? কে ওয়ান যখন ধরুন কে এল এম এন এরকম করে ও পি কিউ পর্যন্ত, তাই তো? এটাই তো, এটা তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইজ ইকুয়াল টু কে প্লাস এনআর। ঠিক আছে, কেটা কি না অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার নতুনটা, এবং এনআরটা কি রেডিয়াল কোয়ান্টাম নাম্বার, সেটা হচ্ছে এনআর, এটাও নতুনটা। ক্লিয়ার? এতটা বোঝা গেছে? সামারফিল্ড এই মানে এই কথাগুলো বললেন। এবার এটার ফলে কি এক্সপ্লানেশন আসছে সেটা আমরা এবার দেখবো, চলো দেখা যাক। তাহলে দেখো এখানে আমরা দুটো এক্সপ্লানেশন মানে দুটো ইকুয়েশন পেয়েছি। একটা হচ্ছে কি এটা আমরা এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, তোমরা লিখবে, এটা মুছে দিলাম। এটা হচ্ছে গিয়ে মনে করো 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। আরেকটা আমরা কি বললাম যে n ইজ ইকুয়াল টু হচ্ছে nr প্লাস k, তাই তো? এটাকে আমি 3 নাম্বার নাম দিয়ে দিলাম, 3 নাম্বার ইকুয়েশন নাম দিয়ে দিলাম। ওকে, এবার সামারফিল্ড কি বলছেন দেখুন। উনি বলছেন যে এই যে ইন্টিগ্রেশন আমি করছি p5 into d5 is মানে ক্লোজ ইন্টিগ্রেশন p5 d5 is equal to kh, ঠিক আছে? এই ইন্টিগ্রেশনটা করলে ক্লোজ ইন্টিগ্রেশন p5 d5 is equal to kh, এটা যে আমি লিখলাম, এটার ইন্টিগ্রেশনটা যদি আমি করি তাহলে আমি পাবো p5 into 2π, p5 into 2π। এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কি হবে না p5 into d5, মানে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন মানে হচ্ছে কি একটা পদ্ধতি, যেমন প্লাস এটার নিজের কোনো মিনিং নেই, কিন্তু এটার আগে একটা সংখ্যার পরে একটা সংখ্যা যদি দিয়ে দিই তবেই এটার মিনিং তৈরি হয়। ঠিক সেই রকম এটা যেমন একটা ইন্টিজার, এই ইন্টিগ্রেশনটা হচ্ছে একটা ইন্টিজার যেটা দিয়ে আমি কোনো একটা মানে মানে কোনো একটা প্রসেস কমপ্লিট করতে পারি। ওকে, তাহলে এই ইন্টিগ্রেশনটা যদি করি তাহলে এটার ভ্যালুটা কি হবে না p5 into 2π। এগুলো যখন পরে তোমরা কোয়ান্টাম মেকানিক্স পড়বে তখন এটা তোমরা নিজেরাই তৈরি করতে পারবে, মানে নিজেরাই ক্যালকুলেশনটা করতে পারবে। এখন আপাতত জাস্ট মনে রাখো p5 into 2π is equal to kh। দেখো মনে রাখাটা খুব সহজ হয়ে যাবে, বলে দিচ্ছি। এখানে দেখা যায় p5 is equal to এটা হচ্ছে k into h by 2π, আমি 2π কে এদিকে নিয়ে চলে এলাম। ওকে, তাহলে কি হচ্ছে kh by 2π, তাহলে p5 is equal to k into h by 2π পাচ্ছি। p5 টা আমি কি বললাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই না? এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা ইজ ইকুয়াল টু আমি দেখছি k into h by 2π। তার মানে আমি বলতে পারি p5 is proportional to h by 2π। এই কনস্ট্যান্ট টার্মটা যদি তুলে দিই তাহলে এটা প্রপোর্শনাল সাইন হয়ে যাবে না? এবার বোর কি বলেছিলেন, বোরও তো বলেছিলেন যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু nh বাই 2π, বলেছিলেন কি না? ভরবেগ, কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু nh বাই 2π, মানে mvr প্রপোর্শনাল টু h বাই 2π, বলেছিলেন কি না? তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা h বাই 2π এর সাথে সরল গুণিতক হয়, বলেছিলেন তো? এখানেও তো তাই হচ্ছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম h বাই 2π এর সাথে সরল গুণিতক হচ্ছে। তাহলে বোরের ইকুয়েশনটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ আমরা বলতে পারি। ক্লিয়ার হয়েছে? তাহলে বোরের ইকুয়েশনটার সাথে এই সামারফিল্ডের মডিফিকেশন সামঞ্জস্যপূর্ণ। তাহলে উনি মডিফাইটা করলেন কোথায় দেখো। তাহলে সামারফিল্ড মডিফিকেশন থেকে আমরা প্রথমেই কি পেলাম, প্রথমে পেলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা h বাই 2π এর সাথে সরল গুণিত হচ্ছিল, তাই না? তাহলে যেটা বোরের সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছিল। আচ্ছা, এবার কি পাচ্ছি, এবার দেখো এই যে মেজর এক্সিস আর মাইনর এক্সিস এই দুটোর এক্সপ্রেশনও এখান থেকে পাওয়া যায়। ঠিক আছে, কি কি পাওয়া যায় না a is equal to n square h square epsilon divided by pi mz square। আচ্ছা, আমরা রেডিয়াস পড়েছিলাম না, বোরের রেডিয়াস r is equal to কি পেয়েছিলাম, n square h square divided by 4 pi square mz square পেয়েছিলাম কিনা? দেখো এটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ আছে কিনা। শুধুমাত্র এখানে এপসাইলন একটা নতুন টার্ম এসছে আর 4 পাইটা নেই, শুধুমাত্র এখানে শুধুমাত্র পাই আছে, এটা 4 পাই স্কয়ার, তার মানে 4 পাই এখানে এক্সট্রা গুণ হয়েছে আর এপসাইলন, তার মানে আমরা এপসাইলন ইজ ইকুয়াল টু বলতে পারি 1/4 পাই অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখান থেকে আমি এটা মানে বললাম, কিন্তু অরিজিনালি এপসাইলন ইজ ইকুয়াল টু হচ্ছে ইসেন্ট্রিসিটি। ওকে, ইসেন্ট্রিসিটি কথাটার মানেটা কি, মানে হচ্ছে উৎকেন্দ্রতা। উৎকেন্দ্রতা মানে হচ্ছে, উৎকেন্দ্রতা মানে তোমরা জানো, দেখো একটা বৃত্ত যখন আমরা আঁকি
তখন তার অরিজিনটা আমরা লিখি তো 0,0, ঠিক আছে। এই অরিজিনটা মানে এই জায়গাটার উৎকেন্দ্রতা হচ্ছে এখন 0, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রতা 0। এইটা যত এই অরিজিন থেকে শিফট করে করে আসবে তত এই দুপাশটা চ্যাপ্টা হতে থাকবে, ঠিক আছে, তবেই সেটা ইক্লিপস। ওকে, তাহলে এটা যখন অরিজিন থেকে শিফট করবে, দূরে যাবে, তত এই ভ্যালুটা আস্তে আস্তে ইনক্রিজ করবে, ঠিক আছে, ইনক্রিজ করবে। দেখো এটা যদি অরিজিন হয়, মনে করো এটা 1, ঠিক আছে, 0 থেকে যত এটা শিফট করবে আস্তে আস্তে 1 এর দিকে যাবে, মানে 0 থেকে 1 এর দিকে যাচ্ছে মানে কি 0 আর 1 এর মাঝখানের যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো থাকবে, তাই তো। তাহলে এর অরিজিনটা অ্যাকচুয়ালি মানে এর নিউক্লিয়াসটা দেখো অরিজিনে নেই, ওটা শিফট করে গেছে। এটা একটা তার ফোকাই কিংবা এটা ফোকাই, আমি ধরে নিলাম দুটো ফোকাই থাকে, তো দুটো ফোকাই যে কোনো একটা জায়গায় নিউক্লিয়াসটা আছে, কিন্তু অরিজিনালি ফোকাই তো এই দুটো জায়গাতেই আছে। তাহলে নিউক্লিয়াস ছেড়ে যখন দূরে চলে যাচ্ছে তার মানে তার ইসেন্ট্রিসিটি কি হচ্ছে, ইনক্রিজ করছে। ইসেন্ট্রিসিটি সার্কেলের জন্য ছিল 0 আর এক্লিপসের জন্য হবে 0 থেকে 1 এর মাঝখানে, মানে ফ্র্যাকশন 0.2, 0.3, 0.5 এরকম ফ্র্যাকশনে থাকবে, মোট কথা 0 নয়, তার মানে ইসেন্ট্রিসিটি বাড়ছে, তাই তো। তাহলে দেখো এখানে a মানে মেজর এক্সিস কি হচ্ছে n স্কয়ার h স্কয়ার এপসাইলন ডিভাইডেড বাই পাই m z স্কয়ার, আর b ইজ ইকুয়াল টু দেখো n স্কয়ার কতটা মানে কি n ইনটু n, দুটো n এর প্রোডাক্ট, তাই তো। তাহলে এখানে n ইনটু k মানে k টাও তো ওয়ান কাইন্ড অফ নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে n ইনটু n h স্কয়ার এপসাইলন ডিভাইডেড বাই পাই m z স্কয়ার, এই দুটো এক্সপ্রেশন আমরা পাই। ওকে, এটা হচ্ছে কি আমার মেজর এক্সিস আর বিটা হচ্ছে কি মাইনর এক্সিস। ওকে, মাইনর মানে হাফ অফ মেজর এক্সিস আর হাফ অফ মাইনর এক্সিস, ক্লিয়ার। তাহলে এটা দেখে আমরা কি বুঝতে পারছি, দেখো ভালো করে নোটিস করো, এই যে মেজর এক্সিস এখানে শুধুমাত্র n আছে, আর মাইনর এক্সিস যেটা সেখানে n আর k দুটোই আছে। তার মানে আমরা বলতে পারি মেজর এক্সিসে শুধুমাত্র n আছে, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারই মেজর এক্সিসকে এক্সপ্লেন করছে। আর মাইনর এক্সিসে n আর k আছে, কথাটার মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এই দুটোই ওই এক্সিসটাকে এক্সপ্লেন করছে। কতটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটোই ওই এক্সিসটাকে এক্সপ্লেন করছে, মানে বিটা এই দুটোর দ্বারাই প্রভাবিত আর এটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দ্বারা প্রভাবিত। ক্লিয়ার? ওকে, এবার দেখো বি বাই এ যদি আমি করি, বি বাই এ যদি করি তাহলে কি হবে, বি এর পুরো এক্সপ্রেশনটা এখানে লেখো n k h স্কয়ার এপসাইলন ডিভাইডেড বাই পাই m z স্কয়ার, আর এর এক্সপ্রেশনটা লিখো n স্কয়ার h স্কয়ার এপসাইলন ডিভাইডেড বাই পাই m z স্কয়ার, তাই না। দেখো নিচের টার্মটার সাথে উপরের এই দুটো নিচের টার্ম ক্যান্সেল আউট হয়ে গেল। ওকে, এপসাইলন ক্যান্সেল আউট, h স্কয়ার ক্যান্সেল আউট। এখানে n আর n এর স্কয়ারের মধ্যে একটা n তো কাটা যাবে, তাহলে কি পড়ে থাকছে k বাই n পড়ে থাকছে, অনলি k বাই n, তাই তো। এখানে k বাই n পড়ে থাকছে, তার মানে b বাই a ইজ ইকুয়াল টু k বাই n পড়ে থাকছে তো। তাহলে এখানে দেখো আমরা বলতে পারি k টা যদি 0 হয়ে যায়, k যদি 0 হয়ে যায় তাহলে b ডেফিনেটলি 0, k যদি 0 হয়ে যায় b ডেফিনেটলি 0। b 0 কথাটার মানে কি, দেখো b টা 0 তে, এই স্থানাঙ্কটা কত, এটা তো 0,0, তাই তো। তাহলে b টা 0 মানে এইটা ছোট হতে 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 এই 0 তে চলে আসবে, তার মানে এই ইক্লিপসটা একটা এটা কোথায় গিয়ে মিশে যাবে, এই লাইনটাতে গিয়ে মিশে যাবে। বোঝা গেল? যদি b এক্সিসটা 0 হয়ে যায়, k এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে b 0, তাহলে b যদি 0 হয়ে যায়, এখানে a তো আর b মানে k দ্বারা ডিফাইন করছে না, এখানে কোথাও k এর কোনো টার্ম আছে নেই, তার মানে a যেমন আছে তেমনি থাকবে, কিন্তু b টা 0 হয়ে গেল। k যদি 0 হয়ে যায় তাহলে b টাও 0 হয়ে গেল, তাহলে b টা 0 হয়ে গেল কথাটা মানে কি a এক্সিসটা ছোট হতে হতে মানে ক্রমশ 0 এর দিকে আস্তে আস্তে যখন 0 হয়ে যাবে তার মানে শুধুমাত্র এই লাইনটা পড়ে থাকবে, এই ইলিপ্টিক্যাল পাথটা থাকবে কি, অরবিটটা থাকবে কি, একটা লাইন হয়ে যাবে, মানে এইটা একটা লাইন হয়ে যাবে, এখানে নিউক্লিয়াসটা থাকবে আর এটা একটা লাইনে পরিণত হয়ে যাবে, কারণ এইদিকে বিটা তো নেই, শুধুমাত্র এটা আছে, এই যে এটা এ। ক্লিয়ার হয়েছে? তাহলে ইলেকট্রনটা এখন এই ইক্লিপস পাথটাতে ঘুরছিল, যদি সেটা লাইন হয়ে যায় তাহলে ইলেকট্রনটা এখন এই লাইন বরাবর ঘুরবে। কথাটা বোঝা গেছে? ইলেকট্রনটা যখন ইক্লিপস পাথটা ছিল, ইলিপ্টিক্যাল পাথটা ছিল, তখন এই ইলিপ্টিক্যাল অরবিটটা বরাবর ঘুরছিল।
যখনই বিটা থাকবে না, মানে লাইন হয়ে যাবে, তার মানে আমি বলতে পারি ইলেকট্রনটা আসলে এই লাইন বরাবর ক্রমশ মুভ করছে। কার উপর দিয়ে মুভ করছে? কার ভেতর দিয়ে মুভ করছে? এই নিউক্লিয়াসটার ভেতর দিয়ে মুভ করছে, তাই তো? ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা বোঝা গেছে? ইলেকট্রন কি কখনো নিউক্লিয়াসের ভেতর দিয়ে পাস করতে পারে? পারে না। তার মানে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের ভেতর দিয়ে পাস না করতে পারে, তাহলে ইলেকট্রিক্যাল পাথটা কখনোই লাইন হতে পারে না। লাইন হতে পারে না, দ্যাট মিন্স বি কখনো জিরো হতে পারে না। তাহলে বি যদি জিরো না হয়, তার মানে কেটাও কখনো জিরো হতে পারে না, কে নট ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? যে কে এর ভ্যালু কখনোই জিরো হবে না। কথাটা বোঝা গেছে? তাহলে বি বাই এ এর ভ্যালু দুটো সমান যদি হয়ে যায়, মানে কে বাই এন, তো বি বাই এ সমান কে বাই এন, তাহলে এর ভ্যালু 1 কখন হবে না? কে এর ভ্যালু যখন এন এর সাথে সমান হয়ে যাবে। কে এর ভ্যালুটা যখন এন এর সাথে সমান হয়ে যাবে, মানে কে ইজ ইকুয়াল টু যখন এন হয়ে যাবে, তখন কে এর জায়গায় আমরা এন বসাবো, কাটাকুটি করে 1 করব, তাই তো? তাহলে কে এর ভ্যালুটা এন এর সাথে সমান হবে, কিন্তু 0 হবে না। তার মানে 1 থেকে শুরু করে যত দূর পর্যন্ত না গেলে এন পাবো, তত দূর পর্যন্ত যাবে। ক্লিয়ার হয়েছে? কথাটার মানে হচ্ছে, মনে করো সাপোজ n is equal to 4, তার মানে k এর ভ্যালু কত কত পর্যন্ত হতে পারে? এখানে শুধু কি একটাই ইক্লিপস থাকতে পারে? না, এখানে অনেকগুলো ইক্লিপস থাকতে পারে। কি রকম হতে পারে? না, n এর মান যদি 4 হয়, তাহলে k এর মান 1 হবে, 2 হবে, 3 হবে আর 4 হবে। চারটে ভ্যালু থাকবে, 0 হবে না। 0 ছাড়া বাকি সমস্ত পজিটিভ ইন্টিজার্স গুলোই হবে, পূর্ণ সংখ্যাই হবে। কেননা আমরা p5 is equal to k into h by 2 pi দেখলাম, যেখানে k is equal to azimuthal কোয়ান্টাম নাম্বার বলছি, এবং এই নাম্বারটা সব সময় পজিটিভ ইন্টিজার্স। ক্লিয়ার হয়েছে? পজিটিভ ইন্টিজার, তার মানে এর ভ্যালু 1 2 3 4 এরকম সব, কিন্তু 0 নয়। 0 নয়, কেন 0 নয় বোঝালাম, বুঝতে পেরেছো আশা করি। তাহলে n এর ভ্যালু যত হবে, k এর ততগুলো ভ্যালু হবে, k এর ভ্যালু ততগুলোই হবে, এবং কি কি হবে? 0 বাদ দিয়ে 1 2 3 4। ক্লিয়ার? তার আবার দেখো, n এর ভ্যালু যদি মনে করো 3, তাহলে k এর ভ্যালু কি কি হবে? 1 2 3, তিনটে ভ্যালু আসবে, এরকম, 0 নয়। ওকে, বোঝা যাচ্ছে? ওকে। n এর ভ্যালু মনে করো 2, তাহলে k এর ভ্যালু কটা আসবে? না, দুটো আসবে, 1 and 2। n এর ভ্যালু যদি মনে করো 1, তাহলে k এর একটাই ভ্যালু, সেটা হচ্ছে কি 1। আর n1 k1 দুটোই যদি সমান হয়ে যায়, তাহলে দুটোই সমান, এদিকটাও 1 এদিকটাও 1, তখন সেটা কিসে পরিণত হবে? সার্কেলে পরিণত হবে। কথাটা ক্লিয়ার হয়েছে? দেখো একবার ভালো করে বুঝে নাও, আশা করি এগুলো বোঝা গেছে। মনে করো এটাকে বলছি n is equal to 4, k is equal to এটা, ঠিক আছে? n is equal to 4 and k is equal to k এর ভ্যালু কি কি হবে? 1 2 3 and 4, তাই না? তাহলে মনে করো এটার চারটে কন্ডিশন হবে। এটা সার্কেল, ঠিক আছে? এটা ঠিক করে আনবে, সার্কেলটা সার্কেল, এটা নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস সার্কেল যখন, তার মানে এটা n এর ভ্যালু যা, k এর ভ্যালু তাই, তার মানে n is equal to 4, k is equal to 4, তবেই সেটা সার্কেল। এবার তার ইসেন্ট্রিসিটিটা আস্তে আস্তে বাড়ছে, n এর ভ্যালু 4 কিন্তু k এর ভ্যালু হচ্ছে কি 3, সাপোজ 3, সেটা একটু ইলিপ্টিক্যাল হয়ে গেল। এটা n এর ভ্যালুটা হচ্ছে কি 4 কিন্তু k এর ভ্যালুটা হচ্ছে কি 3। ওকে, আবার n এর ভ্যালু 4, k এর ভ্যালু 2 যখন হবে, তার ইসেন্ট্রিসিটিটা আরেকটু বাড়লো, ঠিক আছে? n এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 4, k এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 2। আবার n এর ভ্যালু 4, k এর ভ্যালু 1, তার ইসেন্ট্রিসিটি আরো বেশি। ওকে, এটা হয়ে গেল n এর ভ্যালু হচ্ছে গিয়ে 4, k এর ভ্যালু হচ্ছে কি 1। তার মানে এইরকম চারটে পার্ট থাকতে পারে। একটা জিনিস বলে রাখি, এই যে বৃত্ত যেটা বলছি, সার্কেলটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ ইক্লিপস, ঠিক আছে? যখন মেজর এক্সিস আর মাইনর এক্সিস, এই দুটো এক্সিসের ভ্যালু সমান হয়ে যাবে, তখনই তো সেটা সার্কেল, তাই না? তাহলে এই যে চারটে অরবিট পাচ্ছি, কিভাবে পাচ্ছি বোঝা গেল? তাহলে এটা n is equal to 4, দুইয়ের দাগে মনে করো n is equal to 3, তাহলে k এর কটা ভ্যালু পাই? 1 2 and 3, তার মানে এখানে কটা এরকম পাথ হবে? কটা পাথ হবে? না, তিনটে হবে। তার মধ্যে দুটো ইক্লিপস হবে, একটা সার্কেল হবে। যখন n এর ভ্যালু 3, k এর ভ্যালু 3, তখন সেটা সার্কেল, তাই না? এটা হচ্ছে n এর ভ্যালু 3 আর k এর ভ্যালু 3। n এর ভ্যালু 3, k এর ভ্যালু 2,
তখন সেটা হবে গিয়ে এক্লিপস। n এর ভ্যালু 3 আর k এর ভ্যালু হচ্ছে গিয়ে 2। যখন n এর ভ্যালু 3 আর k এর ভ্যালু 1, তখন কি হবে? তখন সেটা আরেকটু বেশি মাত্রায় এক্লিপস। n এর ভ্যালু 3, k এর ভ্যালু হচ্ছে গিয়ে 1। ওকে, ক্লিয়ার? এবার মনে করো আমি বলছি n এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 and k এর ভ্যালু, তখন সেক্ষেত্রে কি হবে? 1 and 2। এটা আঁকতে পারবে নিশ্চয়ই। এটা কটা আসবে? দুটো। একটা হবে গিয়ে সার্কেল, নিউক্লিয়াসটা এখানে। মনে রাখবেন নিউক্লিয়াস কিন্তু ফিক্সড। এই নিউক্লিয়াসটা এদের ফোকাসে অ্যাকচুয়ালি চলে আসছে প্রত্যেকের, ঠিক আছে? সার্কেল যখন তখন তার কেন্দ্রে, আর যখন ইলিপ্টিক্যাল পাথ হচ্ছে তখন তার ফোকাই আসছে, তাই না? তাহলে এটা হচ্ছে গিয়ে n is equal to 2 and k is equal to 2, আর এটা হচ্ছে n is equal to 2 and k is equal to 1। ক্লিয়ার? তাহলে মনে করো 4 নম্বরে আমি করছি n এর ভ্যালু 1, তাহলে k এর ভ্যালু হচ্ছে গিয়ে 1। তার মানে সেখানে একটাই অরবিট, অনলি সার্কুলার পাথ, ঠিক আছে? এখানে n is equal to হচ্ছে গিয়ে 1 and k also is equal to হচ্ছে গিয়ে 1। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে?